বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। মার্কিন আগ্রাসনের জবাবে 3 দেশে ইরানের পাল্টা হামলা, অভিযানের পরিধি বাড়ানোর হুমকি ট্রাম্পের, হরমুজ ঘিরে ফের কার্যকর অবরোধ। 23 বছর পর ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। প্রভাব বজায় রাখতে জ্বালানি সহ নানা খাতে বড় বিনিয়োগ ও চুক্তির ঘোষণা ওয়াশিংটনের। নতুন করে আলোচনায় ভারতের নারী নিরাপত্তা। গড়ে প্রতিদিন নথিভুক্ত হয় 80টির বেশি ধর্ষণের অভিযোগ। বিচারহীনতাকে দায়ী মানবাধিকার কর্মীদের। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 3 দেশে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত, জর্ডান ও বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনা। এর আগে ইরানের দক্ষিণাঞ্চল ও উপকূল জুড়ে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয় গুরুত্বপূর্ণ দ্বীপ, বন্দর, শহর ও প্রদেশ। ওয়াশিংটনের হুঁশিয়ারি, শিগগিরই আলোচনা টেবিলে না বসলে আরও বাড়বে অভিযানের পরিধি। যুদ্ধবিরতি কার্যকরের পর সাম্প্রতিক হামলায় এ পর্যন্ত ইরানে কমপক্ষে 30 বেসামরিকের মৃত্যু হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এভাবেই কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত হানছে ইরানের শাহেদ ড্রোন। বিস্ফোরণের পর মুহূর্তেই অগ্নিগর্ভ মার্কিন লজিস্টিক হাব। অবিরাম মার্কিন হামলার জবাবে মঙ্গলবারও মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালায় আইআরজিসি। কুয়েত সহ টার্গেট করা হয় বাহরাইন ও জর্ডানকে। জর্ডানের আজরাক মার্কিন বিমান ঘাঁটিতে অবস্থানরত F-18 যুদ্ধ বিমান লক্ষ্য করে চালানো হয় হামলা। টার্গেট করা হয় কিং ফয়সাল এয়ারবেইজও। সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে অন্তত একটি ক্ষেপণাস্ত্র। ভূপাতিত করা হয় অন্তত 4টি ব্যালিস্টিক মিসাইল। বাহরাইনে হামলায় মার্কিন 5ম নৌবহরের কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করে ইরান। ক্ষতিগ্রস্ত হয় সাপোর্ট ফ্যাসিলিটি সেন্টার ও ফুয়েল ট্যাঙ্ক। কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে চালানো হামলার ক্ষয়ক্ষতি উঠে আসে স্যাটেলাইট চিত্রে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় দ্বীপগুলোয় ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। শোনা যায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ। ক্ষতিগ্রস্ত সিস্তান বালুচিস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটি আহবাজ শহরে হয়েছে জোরালো বিস্ফোরণ। আবারও হামলার শিকার হয় সাবাহার বন্দর। অভিযানের পরিধি আরো বাড়ানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। আমি না বলা পর্যন্ত হামলা থামবে না, চলতেই থাকবে। জ্বালানি স্থাপনাগুলোতে হামলার বিষয়টি সর্বশেষে রেখেছি, তবে শেষ পর্যন্ত আমরা সেগুলো ধ্বংস করবই। তারা আলোচনার টেবিলে না বসলে সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেব। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলায় ক্ষুব্ধ উপসাগরীয় দেশগুলো। চলমান যুদ্ধে কোনো পক্ষে জড়িত না থাকা সত্ত্বেও আগ্রাসনের শিকার হয় উদ্বেগ প্রকাশ করেছে তারা। পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্য জুড়ে শত শত সামরিক বিমান ও 20টিরও বেশি যুদ্ধ জাহাজ মোতায়েনের মধ্য দিয়ে ইরানের জন্য হরমুজ প্রণালী ঘিরে ফের কার্যকর হলো মার্কিন অবরোধ। কেবলমাত্র ইরান ও তার মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধের পাশাপাশি টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সংঘাত অবরোধ অব্যাহত থাকলে টার্গেট করা হবে ওয়াশিংটন ও তাদের মিত্রদের ব্যবহৃত জ্বালানির রপ্তানির রুটগুলোকে। হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির। ইরানকে কোণঠাসা করতে আবারও হরমুজ প্রণালীতে কার্যকর হলো মার্কিন অবরোধ। ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী নৌযান ঠেকাতে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজের পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে মোতায়েন রয়েছে শত শত সামরিক বিমান। সোশ্যাল হ্যান্ডেল এক্সে অভিযানের ভিডিও পোস্ট করে মার্কিন সেন্টকম জানায়, টানা 7 ঘন্টার অভিযানে ইরানের নৌ সক্ষমতা ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে ওয়াশিংটন। নৌ অবরোধ কার্যকর হলেও ঘোষণার একদিনের মাথায় হরমুজের টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা ব্যয়ের অর্থ আদায় করতে চান তিনি। কয়েকটি দেশ $1 মিলিয়ন বিনিয়োগ করতে চায় বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বহু বছর ধরে আমরা নিঃস্বার্থভাবে এই অঞ্চলটি নিরাপত্তায় কাজ করছি, বিনিময়ে কিছুই নিচ্ছি না। বিষয়টি অনৈতিক মনে হয়। আমি সুরক্ষা ব্যয়ের অর্থ ফেরত চাই। উপসাগরীয় কয়েকটি দেশের প্রভাবশালীরা জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রে $1 মিলিয়ন বিনিয়োগ করতে চান। পাল্টা হুঁশিয়ারি এসেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির পক্ষ থেকেও। যুক্তরাষ্ট্রের সব অশুভ তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ। নিজেদের অক্ষমতা ঢাকতেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির। অন্যদিকে শিপ ট্র্যাকিং ওয়েবসাইট কেপলারের তথ্য অনুযায়ী মঙ্গলবার প্রায় 20 লাখ ব্যারেল জ্বালানি নিয়ে হরমুজ অতিক্রম করেছে ইরান সংশ্লিষ্ট অন্তত 11টি জাহাজ। এবার ইরান সংশ্লিষ্ট $130 মিলিয়ন বেশি অর্থের ক্রিপ্টো ওয়ালেট জব্দ করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। জানান, নতুন নিষেধাজ্ঞার আওতায় সেন্ট্রাল ব্যাংক অফ ইরানের সাথে যুক্ত বেশ কয়েকটি ওয়ালেট জব্দ করা হয়েছে।
তার দাবি, ইরানের অবৈধ আর্থিক কার্যক্রম ও ডিজিটাল সম্পদের অপব্যবহার বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ইরানের তেল ব্যবসার সাথে সংশ্লিষ্ট 50 ব্যক্তি, প্রতিষ্ঠান ও নৌযানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে সি সারফেস ড্রোনের ব্যবহার আলোচনায় আসার পর আবারও নজর কেড়েছে এই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। পানির উপরিভাগে চলাচলকারী এই মানববিহীন নৌযানকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, আবার স্বয়ংক্রিয়ভাবেও পরিচালিত হতে পারে। নজরদারি থেকে শুরু করে হামলা, আধুনিক নৌযুদ্ধে দ্রুত বাড়ছে এর ব্যবহার। সমুদ্রপথে ছুটে যাচ্ছে একটি ছোট্ট নৌযান, লক্ষ্য শত্রুপক্ষের যুদ্ধজাহাজ বা নৌঘাঁটি, অথচ সেখানে নেই কোনো নাবিক, নেই কোনো ক্যাপ্টেন। দূর থেকে নিয়ন্ত্রিত কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার নির্দেশনায় নিজেই পথ খুঁজে নেয় এই সি সারফেস ড্রোন বা আনম্যান্ড সারফেস ভেহিকেল ইউএসভি। জিপিএস, রাডার, ক্যামেরা, সেন্সর ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার সাহায্যে দীর্ঘ সময় সমুদ্রে টহল দিতে পারে এই ড্রোন। শুধু যুদ্ধ নয়, সমুদ্র গবেষণা, পরিবেশ পর্যবেক্ষণ, উপকূল পাহারা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, এমনকি সমুদ্রে পেতে রাখা মাইন খুঁজে বের করা ও অপসারণের কাজেও ব্যবহৃত হচ্ছে এটি। কাজের ধরন ও প্রযুক্তির উপর নির্ভর করে একটি ইউএসভি এর দাম কয়েক লাখ ডলার থেকে কয়েক কোটি ডলার পর্যন্ত হতে পারে। ছোট নজরদারি ড্রোনের দাম তুলনামূলক কম, তবে উন্নত সেন্সর, দীর্ঘ পাল্লার সক্ষমতা ও অস্ত্র বহনের সুবিধা থাকলে দামও বেড়ে যায় কয়েক গুণ। আধুনিক যুদ্ধে এই ড্রোনের সবচেয়ে বড় সুবিধা, ঝুঁকিপূর্ণ অভিযানে মানুষের জীবন বিপন্ন হয় না। শত্রুপক্ষের গতিবিধি নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, মাইন অপসারণ, যুদ্ধজাহাজকে নিরাপত্তা দেওয়া, এমনকি বিস্ফোরক বহন করে শত্রুর জাহাজ বা নৌঘাঁটিতে হামলাও চালাতে ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তি। সাধারণ আকাশচালিত ড্রোন যেখানে কয়েক ঘন্টার বেশি আকাশে থাকতে পারে না, সেখানে সি সারফেস ড্রোন টানা কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ সমুদ্রে টহল দিতে পারে। পরিচালনা খরচও তুলনামূলক কম, আবার একসাথে একাধিক ড্রোন ব্যবহার করে বিশাল সমুদ্র এলাকা নজরদারিও সম্ভব। সব ইউএসভি অবশ্য হামলার জন্য নয়, অনেকগুলো শুধু নজরদারি ও তথ্য সংগ্রহের কাজ করে। তবে আক্রমণাত্মক সংস্করণের কিছু ড্রোন শত শত কেজি বিস্ফোরক বা অন্যান্য সামরিক সরঞ্জাম বহন করতে পারে। তবে চ্যালেঞ্জও আছে। বৈরী আবহাওয়া, জিপিএস বা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলে কার্যক্ষমতা কমে যেতে পারে। সাইবার হামলা কিংবা ইলেকট্রনিক জ্যামিং এর ঝুঁকিও রয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহ সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে এই প্রযুক্তির কার্যকারিতা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, ইউক্রেন সহ বিশ্বের অনেক দেশ এখন সি সারফেস ড্রোনের উন্নয়ন ও ব্যবহারে বড় অঙ্কের বিনিয়োগ করছে। ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলায় ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ইরানের উপরাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ হোসাইনিকে তলব করেছে ভারত। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তলবে ইরানি কূটনীতিককে আরও কি বিষয় জানানো হয়েছে তা অস্পষ্ট। তলব পরবর্তী সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালীতে নিরাপদে নৌ চলাচলের দাবি জানান ভারতীয় মুখপাত্র। একই সাথে যুক্তরাষ্ট্র, ইরান দুপক্ষকেই সংলাপ কূটনীতির মাধ্যমে সমঝোতায় আসার আহ্বান জানানো হয়। মঙ্গলবার হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার সময় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় 2টি তেলবাহী ট্যাঙ্কার বিধ্বস্ত হয়। এর মধ্যে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়। 4 মাসেরও বেশি সময় পর প্রকাশ্যে পূর্ণাঙ্গ অধিবেশনে বসেছে ইরানের পার্লামেন্ট। অধিবেশনে আমেরিকার মৃত্যু হোক এই স্লোগান দেওয়ার পাশাপাশি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি জানান আইন প্রণেতারা। স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অনুপস্থিত থাকায় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। তিনি বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি বার্তাও পড়ে শোনান। আলী খামেনিকে হত্যার সময় একই হামলায় আহত হন মোস্তফা খামেনিও। মুখমণ্ডলে গুরুতর আঘাত পাওয়ার পর 8 মার্চ সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিল। এরপর থেকে তিনি আর জনসম্মুখে আসেননি। বেড়ে চলেছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার জেরে এখনও অস্থিতিশীল বৈশ্বিক জ্বালানি বাজার। আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ক্রুডের দাম বেড়েছে 1.72%, প্রতি ব্যারেলে $1.46 বেড়ে দাঁড়িয়েছে $86 ওপরে। এছাড়াও WTI এর দাম বেড়েছে $1.11, আগের দিনের চেয়ে 1.4% বেড়ে ব্যারেল প্রতি দাম ছাড়িয়েছে $80। পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালীতে ইরানের নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের পাল্টা নৌ অবরোধ সব মিলিয়ে গত কয়েকদিনে হুহু করে তেলের দাম বাড়ছে। আর বৃদ্ধি পেয়েছে গ্যাসোলিন সহ অন্যান্য জ্বালানির মূল্য। দীর্ঘ 23 বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জায়েদি এই তথ্য নিশ্চিত করেন। জানান, আগামী 30 সেপ্টেম্বরই বিদায় নেবে দেশটিতে অবস্থানরত প্রায় 2000 মার্কিন সেনা। তবে সেনা প্রত্যাহারের সাথে সাথে শুরু হবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপস্থিতির নতুন অধ্যায়। ইরাকের বিপুল তেল সম্পদকে কেন্দ্র করে সেখানে বিনিয়োগ ও চুক্তির নতুন পরিকল্পনা করছে ওয়াশিংটন।
যে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযান শুরু হয়েছিল তা আর পাওয়া যায়নি কখনো। তবে সেই অপারেশনে পতন হয় দুর্দণ্ড প্রতাপশালী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের। জন্ম নেয় আইএসের মতো জঙ্গি গোষ্ঠী। বাড়ে ইরানের প্রভাব। 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের মধ্য দিয়ে যে মার্কিন সামরিক অধ্যায়ের শুরু হয়েছিল, ইরাকের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক চিত্র বদলে দিয়ে অবশেষে দেশটিতে সে অধ্যায়ের পর্দা নামাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ দিনেই দেশটি ছাড়বে অবস্থানরত প্রায় 2000 মার্কিন সেনা। ট্রাম্পও বলেছেন ইরাকে আর তাদের সেনার প্রয়োজন নেই, তবে শর্ত দিয়েছেন সক্রিয় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ করতে হবে। সেনা সরালেও অবশ্য বন্ধ হচ্ছে না ওয়াশিংটনের প্রভাব। অর্থনৈতিক অংশীদারিত্বের নামে দেশটিতে প্রবেশ করবে বহু মার্কিন কোম্পানি। ইরাকের বিপুল তেল সম্পদকে কেন্দ্র করে হবে বড় বড় চুক্তি। আমার বিশ্বাস একসঙ্গে অসাধারণ কিছু করতে যাচ্ছি আমরা। ইরাকের সম্ভাবনা অসাধারণ, তেলের জন্যই শুধু নয়, আরো অনেক কারণে। আমরা অনেক বড় বড় চুক্তি করতে যাচ্ছি। তারা অন্য কারো সাথে নয়, যুক্তরাষ্ট্রের সাথেই ব্যবসা করতে চায়। যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে ওপেকের কাছেও বাড়তি তেল উৎপাদনের কোটা চেয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আল জাইদি। ওপেকে আমাদের ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাক আইএস সহ সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়াই করছে। এই যুদ্ধ আমাদের বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে এবং দেশের অবকাঠামো ধ্বংস করছে। ইরাকি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরন, টিসিআই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসির মতো প্রতিষ্ঠান যুক্ত হবে বাগদাদের সাথে বাণিজ্যে। অর্থাৎ সামরিক বুটের জায়গা নেবে ব্যবসা আর বিনিয়োগ, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন কৌশলের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দখলকৃত পশ্চিম তীরে 34টি নতুন বসতি নির্মাণে বাজেট অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। বরাদ্দ করেছে $434 মিলিয়ন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এটিকে ঐতিহাসিক সিদ্ধান্ত আখ্যা দিয়েছে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। একই সাথে ইসরায়েল ও বসতিগুলোর জন্য একটি উদযাপনের মুহূর্ত বলেও মন্তব্য করেন তিনি। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন অবৈধ এবং এই দখলদারিত্বকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও বিবেচনা করে জাতিসংঘ। ইসরায়েলের এই পদক্ষেপে অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে 11 বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আবারও আলোচনায় ভারতের নারী ও শিশুদের নিরাপত্তা। সরকারি তথ্যই বলছে দেশটিতে গড়ে প্রতিদিন পুলিশের কাছে 80টির বেশি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়। 2024 সালে নথিভুক্ত হয়েছে 29,500-এর বেশি ধর্ষণের ঘটনা। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি বিভিন্ন মানবাধিকার সংস্থার। পরিসংখ্যান বলছে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে শিশুদের উপরে সহিংসতাও আশঙ্কাজনক হারে বেড়েছে। গত 4 জুলাই নিখোঁজ হওয়ার একদিন পর পশ্চিমবঙ্গের বারুইপুরের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় 11 বছর বয়সী এক শিশুর মরদেহ। তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ক্ষোভ ছড়িয়ে পড়ে ভারত জুড়ে। এ ঘটনায় নতুন করে আলোচনায় ভারতের নারী নির্যাতন ও যৌন সহিংসতা ইস্যু। 2024 সালে আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তোলপাড় হয়েছিল পশ্চিমবঙ্গে। এর আগে 2012 সালে নয়াদিল্লিতে বাসে মেডিকেল শিক্ষার্থীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতার তোপের মুখে ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়ন করে সরকার। কাগজে কলমে কঠোর আইন থাকলেও ভারতের ধর্ষণ ও যৌন সহিংসতা সামগ্রিক চিত্রে তেমন পরিবর্তন আসেনি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী প্রতিদিন দেশটিতে গড়ে 80টির বেশি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়। সরকারি তথ্যমতে ভারতে 2024 সালে ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে 29,536টি। এর আগে গত এক যুগে নথিভুক্ত ধর্ষণের সংখ্যা 30,000-এর নিচে নেমেছিল আর একবারই, সেটি 2020 সাল অর্থাৎ করোনা মহামারীকালীন। কঠোর লকডাউনে সেই বছরও ভারতে ধর্ষণের ঘটনা ঘটে 28,000-এর বেশি। বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, দোষারোপ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার আশঙ্কায় ভুক্তভোগীদের অনেকেই যান না পুলিশের কাছে। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা তাদের।
ধর্ষণের পাশাপাশি দেশটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে শিশুদের ওপর সহিংসতা। প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্টের আওতায় 2024 সালে মামলা দায়ের হয়েছে রেকর্ড 69,191টি। বলা হচ্ছে কাগজে কলমে কঠোর আইন থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা কার্যকর হয় না, তাই সাজা পাওয়ার ভয় নেই অপরাধীদের। সামাজিকভাবে একটি মনোভাব তৈরি হয়েছে, তা হলো ধর্ষণ এমন কোনো গুরুতর অপরাধ নয় যার জন্য কারোর আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হবে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে কারো কারো সাজা হলেও বেশিরভাগ সময়ই পার পেয়ে যান অপরাধীরা, ফলে মানুষের মধ্যে কোনো ভয় কাজ করে না। পরিসংখ্যান অনুযায়ী ভারতে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র 27 থেকে 28%। এছাড়া বিপুল সংখ্যক মামলা আদালতে ঝুলে থাকে বছরের পর বছর। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত একটি বিক্ষোভকারী সংগঠনের সমর্থকদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 9 জন নিহত হয়েছে। এ মাসের শেষ দিকে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত নির্বাচনী ব্যবস্থার প্রতিবাদে বুধবার মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি। বিক্ষোভকারীদের অভিযোগ, আঞ্চলিক পরিষদের 12টি সংরক্ষিত আসন পাকিস্তানের অন্য এলাকায় বসবাসকারী শরণার্থীদের জন্য বরাদ্দ থাকায় স্থানীয় মানুষের প্রতিনিধিত্ব কমছে। অন্যদিকে প্রশাসনের দাবি, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর পর রক্ষায় পাল্টা ব্যবস্থা নেওয়া হয়। জুন থেকে চলা এই অস্থিরতা এখন পর্যন্ত প্রায় 30 জন নিহত হয়েছে। আবারও আইসিই বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক অভিযান চলাকালে কয়েকজনের মৃত্যুর প্রতিবাদে আইসিই বিলুপ্তির দাবি জানান বিক্ষোভকারীরা। মঙ্গলবার হিউস্টন, বোস্টন, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেসের রাস্তায় বিক্ষোভে নামেন বাসিন্দারা। তাদের অভিযোগ, জাতিগত পরিচয়ের কারণে আইসিইর লক্ষ্যবস্তু হতে পারেন তারাও। টেক্সাস ও মেইনে পৃথক দুটি ট্রাফিক চেকের সময় 2 জন নিহত হওয়ার পর দেশজুড়ে অধিকাংশ যানবাহন থামিয়ে অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে আইসিই। 2025 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে ফেরার পর অভিবাসন আইন প্রয়োগ সংক্রান্ত অভিযানে এখন পর্যন্ত অন্তত 7 জন নিহত হয়েছেন। দায়িত্ব নেয়ার মাত্র 1 বছরের মাথায় পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো। এখনও ঘোষিত হয়নি নতুন প্রধানমন্ত্রীর নাম। মঙ্গলবার পার্লামেন্টে ইউলিয়ার পদত্যাগপত্র গ্রহণের প্রস্তাবটি পাশ হয়। 2 দিন আগেই ইউক্রেনের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদলের ঘোষণা দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই প্রেক্ষিতে ইউলিয়া সিভিরিদেঙ্কোকে নিজ পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইউলিয়ার গেল 1 বছরের শাসনামলে সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, তবে তাতে ইউলিয়ার নাম জড়ায়নি। বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ইউক্রেনের পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 20 দিন পর ধ্বংসস্তূপ থেকে মৃত মেয়ের মরদেহ খুঁজে পেলেন এক পিতা। মঙ্গলবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরে কংক্রিটের এক বিশাল জঞ্জালের নিচ থেকে বের করে আনা হয় তার নিথর দেহ। ভূমিকম্পের সময় বাসভবনের 8ম তলায় অবস্থান করছিল সেও তার পরিবার। 11 ও 12 তলায় থাকা অন্যান্যরা জীবিত উদ্ধার হলেও প্রাণে বাঁচতে পারেনি 14 বছর বয়সী ওই কিশোরী। গেল প্রায় 3 সপ্তাহ ধরেই মেয়ের সন্ধানে তল্লাশি চালাচ্ছিলেন তার বাবা। ভেনেজুয়েলায় সাম্প্রতিক জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 4734 জনে, আর আহতের সংখ্যা 17,000 ছুঁই। বেলজিয়ামের ব্রাসেলসের একটি নির্মাণাধীন ভবন আগুনে পুড়েছে। লিফটে আটকে 6 শ্রমিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে রাজধানী কেন্দ্রস্থলে অবস্থিত নির্মাণাধীন ভবনটির 2য় তলায় আগুন লাগে। দ্রুতই ছড়িয়ে পড়ে লিফটের শ্যাফট পর্যন্ত এবং এর ফলে 2টি লিফট আটকা পড়ে। এ সময় ভেতরে থাকা 6 শ্রমিক অবরুদ্ধ হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হলে লিফটের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে ভবনটিতে অগ্নিকাণ্ডে আর কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত নয়। এল নিনোর প্রভাবে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা হিসেবে জরুরি অবস্থা জারি করেছে চিলি, যা দেশটির 10টি অঞ্চলে 21 জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। এসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত ও বন্যার শঙ্কাও রয়েছে। চিলির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় মধ্য আতাকামা থেকে লস লাগোস পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সান্তিয়াগো মেট্রোপলিটন, ভালপারাইসো, কোকিম্বো অঞ্চলে শুক্রবার থেকে রোববারের মধ্যে সর্বোচ্চ 180 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপকূলে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি প্রমোত্তরী। এক পর্যায়ে উল্টে গেছে 3 তলা বিশিষ্ট নৌযানটি। মৃত্যু হয়েছে কমপক্ষে 1 জনের, নিখোঁজ 2 জন। জানা গেছে মঙ্গলবার আলকাট্রাস দ্বীপের মাত্র 600 গজ দূরে ছিল প্রমোত্তরীটি। 19 জন যাত্রী ছিল সেটিতে। হঠাৎ আগুন লেগে যায় নৌকায়। খবর পেয়ে দ্রুত অভিযানের নামে জরুরি বিভাগ উদ্ধার করা হয় 1 জনের মরদেহ। 16 জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজদের সন্ধানে 11টি নৌযান নিয়ে অভিযান চলছে। এতে অংশ নিয়েছে ইউএস কোস্ট গার্ড, সান ফ্রান্সিসকো পুলিশ, ওকল্যান্ড পুলিশ সহ একাধিক সংস্থা। ইরান যুদ্ধ কি শেষ হওয়ার পথে, নাকি আরো ভয়ঙ্কর এক অধ্যায়ের দিকে এগোচ্ছে?
মাত্র 1 মাস আগেও মনে হচ্ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক হয়তো দীর্ঘ সংঘাতের অবসানের পথ খুলে দেবে, কিন্তু হঠাৎ করেই বদলে যায় সব হিসাব। একদিনের ব্যবধানে নিজের ঘোষিত নীতি থেকে সরে আসেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি ভেঙে আবারও শুরু হয় হামলা পাল্টা হামলা। হরমুজ প্রণালীতে ফের দেখা দেয় উত্তেজনা, লাফিয়ে বাড়ে তেলের দাম। প্রশ্ন উঠেছে, এটি কি নতুন কোনো কৌশল, নাকি এমন এক যুদ্ধের ইঙ্গিত যার শেষ এখনো কারো জানা নেই? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ পরিকল্পনা টিকেছিল মাত্র 24 ঘন্টা। ঘটনাটি কেবল তার নীতির আকস্মিক পরিবর্তনই নয়, বরং 4 মাসের বেশি সময় ধরে চলা সংঘাত থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকা এক মার্কিন প্রেসিডেন্টের অবস্থাকেও তুলে ধরেছে। 13 জুলাই ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজ, এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জাহাজও 20% ফি দেবে। তার দাবি ছিল এই অর্থ ব্যবহার করা হবে বিশ্বের সবচেয়ে অস্থির সামুদ্রিক পথগুলোর একটিতে নিরাপত্তা নিশ্চিত করার খরচ মেটাতে। কিন্তু পরদিনই তিনি অবস্থান বদলান। ফি আরোপের প্রস্তাব বাদ দিয়ে জানান, উপসাগরীয় মিত্রদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে নিরাপদ নৌপথ নিশ্চিত করা যেতে পারে। 1 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সাময়িক যুদ্ধবিরতি ও আলোচনার কাঠামো তৈরি করেছিল। তবে 14 জুলাই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানি জাহাজ চলাচলের উপর মার্কিন অবরোধ পুনরায় চালুর ঘোষণা দিলে সেই সমঝোতা কার্যত ভেঙে পড়ে। পাশাপাশি ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও মার্কিন মিত্র ও বাণিজ্যিক জাহাজে হামলা বাড়িয়ে দেয়। ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আবারও প্রায় অচল হয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিছুটা সাফল্য পেলেও রাজনৈতিক সমাধান এখনো অধরাই। ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে, কিন্তু দেশটি এখনো হরমুজ প্রণালীর প্রবেশাধিকার বাধাগ্রস্ত করার ক্ষমতা রাখে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের সামরিক অভিযান না চালায়, তাহলে ইরানকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। ডিফেন্স প্রায়োরিটিজের মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক রোজমেরি কেলানিট বলেন, সবচেয়ে সম্ভাব্য পরিণতি হলো কোনো কিছুই না হওয়া। এটি এখন ক্ষয়ক্ষতির যুদ্ধে রূপ নিয়েছে, আর ক্ষয়ক্ষতির যুদ্ধ সাধারণত দীর্ঘ সময় ধরে চলে। ট্রাম্পের সামনে এখন দুটি পথ। একদিকে সংঘাত আরো বাড়ানো, যা রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করবে। অন্যদিকে এমন একটি সমঝোতায় যাওয়া যেখানে শত্রুভাবাপন্ন ইরানি সরকার ক্ষমতায় থেকেই যাবে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো এলিয়ট আব্রামস বলেন, আমরা আবারও সেই জায়গায় ফিরে এসেছি যেখানে প্রশ্ন হলো কার ধৈর্য বেশি, ইরানের যারা তেল রপ্তানি করতে পারছে না, নাকি যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় তেলের ওপর নির্ভরশীল দেশগুলোর? যুদ্ধ দীর্ঘায়িত হলে সবচেয়ে বড় প্রভাব পড়বে জ্বালানি বাজারে। 13 জুলাই ট্রাম্পের অবরোধ ঘোষণার পর একদিনেই তেলের দাম প্রায় 10% বেড়ে যায়, যা 6 বছরের মধ্যে সর্বোচ্চ একদিনের উল্লম্ফন। এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমার কিছু ইতিবাচক লক্ষণ দেখা গেছে, কিন্তু সংঘাত আবারও তীব্র হলে তেলের দাম বাড়বে, যা মূল্যস্ফীতি বাড়িয়ে রিপাবলিকানদের জন্য মধ্যবর্তী নির্বাচনের আগে তৈরি করতে পারে নতুন রাজনৈতিক চাপ। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী নিয়ে নতুন কোনো সমঝোতার সুযোগ থাকতে পারে, তবে আগের সমঝোতা স্মারকে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব, এই মৌলিক বিরোধগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে। ফলে যুদ্ধের 5ম মাসে পৌঁছেও ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের শেষ কোথায়, সেই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। বরং সাময়িক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর পরিস্থিতি ফিরে গেছে সংঘাত শুরুর দিনগুলোতে। এতদিন হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায়ে বাধা দিয়ে এখন টোল আদায় করতে চাইছে খোদ যুক্তরাষ্ট্রই। হরমুজ দিয়ে যাওয়া সব পণ্যবাহী জাহাজের ওপর 20% ফি আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ কয়েক সপ্তাহ আগেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভাষ্য ছিল, কোনো দেশে আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে ফি নিতে পারবে না। ট্রাম্প প্রশাসনের এমন দ্বিমুখী আচরণ জন্ম দিয়েছে তীব্র বিতর্কের। এদিকে হরমুজ ঘিরে উত্তেজনা বাড়ায় ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা পিক্যাক্স মাউন্টেন ধ্বংস করব, ইরানকে প্রস্তুত থাকতে বলুন। মূলত ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছাকাছি অবস্থিত পিক্যাক্স মাউন্টেন একটি অত্যন্ত সুরক্ষিত পাহাড়ি স্থাপনা। এর ভূগর্ভে রয়েছে একাধিক গভীর টানেল কমপ্লেক্স।
বিশ্লেষকদের ধারণা, এই টানেলগুলো এত গভীর যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও সহজে এগুলো ধ্বংস করতে পারবে না। এবার সেই পিক্যাক্স মাউন্টেনকেই ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বলেছেন, আজ রাতেও আমরা হামলা চালাবো, আগামীকালও চালাবো, আর তারা এটি ঠেকাতে কিছুই করতে পারবে না। যুদ্ধের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে কৌশলে বদল আনার আভাস দিচ্ছে ইরান। হরমুজের পর এবার লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালীতে নজর দিয়েছে দেশটি। ইয়েমেনে নিজেদের সমর্থিত হুতিদের কাজে লাগিয়ে এই প্রণালীটিও বন্ধ করে দেওয়ার ছক কষছে তেহরান, এমনটাই আশঙ্কা মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের। সম্প্রতি হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বেড়েছে। সেই উত্তেজনার উপর ভর করে সৌদিকে হুঁশিয়ারি দিয়েছেন এক শীর্ষ হুথি নেতা মোহাম্মদ আল ফারাহ। বলেছেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা চালায় তাহলে বাব আল মানদেব প্রণালীও বন্ধ করে দেওয়া হবে। তখন হরমুজ ও বাব আল মানদেব অচল হয়ে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। বিশ্লেষকদের মতে হরমুজের মতোই বাব আল মানদেব হলো ইরানের আরেকটি বড় হাতিয়ার। কেননা দুটি গুরুত্বপূর্ণ নৌপথ একসঙ্গে ঝুঁকির মুখে ফেলতে পারলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ আরো বাড়বে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ফাওয়াজ গার্গেস বলেন, ইরান ওয়াশিংটনকে বোঝাতে চাইছে যে শুধু হরমুজ নয়, বাব আল মানদেবও তাদের নাগালের মধ্যে রয়েছে। এতে সংঘাত কেবল সামরিক নয়, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার সংকটেও রূপ নিতে পারে। হুথিরা যে ফাঁকা আওয়াজ দিচ্ছে না সেটার প্রমাণ 2023 সালেই দিয়ে রেখেছে তারা। সে সময় গাজা যুদ্ধের জেরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে প্রণালীটি কার্যত বন্ধ করে দিয়েছিল তারা। নতুন করে উত্তেজনা বাড়ার পর সেই সংখ্যা ক্রমেই বাড়ছে। শেষ পর্যন্ত তা সত্যি হলে জ্বালানির দাম কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। 14 জুলাই অনুষ্ঠিত এই বৈঠকের মূল আলোচনায় ছিল তেল বিনিয়োগ, কর্মসংস্থান এবং ইরাকে থাকা অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহার। এই বৈঠকটি এমন এক সময় হয়েছে যখন ট্রাম্প প্রকাশ্যে আল জাইদির প্রতি সমর্থন জানিয়েছেন। আল জাইদি রাজনীতিতে নতুন মুখ এবং ব্যবসায়িক পটভূমি থেকে আসা একজন নেতা। চলতি বছরের শুরুতে ট্রাম্প ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির পুনরায় ক্ষমতায় ফেরার বিরোধিতা করেছিলেন। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মালিকি পরে এপ্রিল মাসে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। ইরাক সরকার আগেই জানিয়েছিল এই সফরে একাধিক তেল ও গ্যাস চুক্তি স্বাক্ষরের আশা করা হচ্ছে। ওভাল অফিসে ট্রাম্পও একই ইঙ্গিত দেন। তিনি বলেন, তেল এবং অন্যান্য কারণে ইরাকের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মূলত তেলের কারণেই আমরা অনেক চুক্তি করতে যাচ্ছি। আল জাইদি একজন অসাধারণ চ্যাম্পিয়ন। এই চুক্তিগুলো দুই দেশের জন্য কর্মসংস্থান তৈরি করবে এবং ইরাকে তেল উৎপাদন আরো বাড়ানো হবে। আলী আল জাইদি এই সফরকে অন্য যে কোনো সফরের চেয়ে আলাদা বলে বর্ণনা করেন। তার ভাষায়, এটি যুক্তরাষ্ট্র আমাদের মধ্যে একটি নতুন অর্থনৈতিক অংশীদারিত্বের সূচনা। এখন যুক্তরাষ্ট্র ইরাক সম্পর্ক সামরিক ধাপ থেকে অর্থনৈতিক ধাপে প্রবেশ করছে। বৈঠকে দুই নেতা জানিয়েছেন 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাকে থাকা 2000-এরও কম মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে। একই সময়ের মধ্যে দেশের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রতিশ্রুতিও দেন আল জাইদি। তবে তিনি কিভাবে এই লক্ষ্য বাস্তবায়ন করবেন তা স্পষ্ট করেননি। তার যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ঘোষণা দেয় তারা আল জাইদির সফরের যে কোনো ফলাফল প্রত্যাখ্যান করবে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিদ্বন্দ্বী প্রভাবের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে ইরাক। ISIL এর বিরুদ্ধে যুদ্ধের সময় মোতায়েন করা মার্কিন সেনাদের উপস্থিতি এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর প্রভাব, দুই বিষয়ই ইরাকের রাজনীতিকে জটিল করে তুলেছে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে ইরাকে। হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে দেশটির তেল রপ্তানি বড় ধাক্কা খেয়েছে। ইরাকের দৈনিক প্রায় 34 লাখ ব্যারেল তেল রপ্তানির 90% এই জলপথ দিয়ে যায়। জুনে সংঘাত কমাতে যে সমঝোতার চেষ্টা হয়েছিল, সাম্প্রতিক উত্তেজনায় সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে। হোয়াইট হাউসে আল জাইদি বলেন, আমরা 2017 সালে আনুষ্ঠানিকভাবে ISIL এর বিরুদ্ধে যুদ্ধের ধ্বংসযজ্ঞের কারণে আমাদের $400 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। আজও অনেক ইরাকির বাড়িঘর ধ্বংস হয়ে আছে এবং তারা শিবিরে বাস করছেন। তাদের বাড়িতে ফিরিয়ে আনার পরিকল্পনা আমার আছে। সে কারণে ওপেকে ইরাকের জন্য একটি ন্যায্য অংশ চাই। এই বৈঠক শুধু তেল বা বাণিজ্য নিয়ে নয়,
এটি ইরাকের ভবিষ্যৎ ভূ রাজনৈতিক অবস্থানেরও ইঙ্গিত দেয়। একদিকে ওয়াশিংটনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা, অন্যদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর চাপ। এই দুই বাস্তবতার মাঝখানে নতুন পথ খুঁজছেন আল জাইদি। তবে তার সবচেয়ে বড় পরীক্ষা সামনে। 30 সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলেই বোঝা যাবে ইরাক সত্যিই নতুন পথে হাঁটতে পারছে কিনা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।